হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই গিনি কাভিয়াকে ফোন করেছে। ফোন করে বলছে, অগ্নিজিৎ বাবুর সাথে আমার একটা কানামাছি খেলা শুরু হয়েছে। উনি ভাবছেন আমার চোখে হয়তো বাঁধন আছে, কিন্তু আমার চোখে কোনো বাঁধন নেই। আর আমি বলছি, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। আর আমি তো গীতাকে ছোবো, আর ওর গর্ভের সন্তানকে। কাভিয়া তখন বলছে, খুব সাবধানে কিন্তু। গিনি বলছে, অগ্নিজিৎ মুখার্জি আইনের মারপ্যাচ জানে, সংসারের কুটকাচালি রাজনীতি জানেন না। এই বলে ফোনটা রেখে দেয় গিনি। ঠিক সেই সময় প্রলয় তার কথা শুনে নেয়। প্রলয় তার কথা শুনে বলছে, রান্নাঘরের দখল নিয়েছ, গীতার ঘরেরও দখল নিয়েছ, এখন গোটা বাড়ির দখল নিচ্ছ লক্ষ্মী বউ হয়ে, তাই না? গিনি তখন বলছে, হ্যাঁ, আমি লক্ষ্মী বউই। প্রলয় তখন বলছে, তুমি নিজেকে যতই চালাক মনে করো না কেন, কিন্তু তুমি অতটা মোটেও চালাক নও। দাদা এখন নিজের হবু নাতি বা নাতনিকে নিয়ে আনন্দে মশগুল হয়ে আছেন। উনি কিছু বুঝতেই পাচ্ছেন না। উনি তো শিশু হয়ে গেছেন, তাই না? কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পাচ্ছেন না। ঠিক এই কারণেই তোমাকে এখানে রেখে দিয়েছেন। গিনি তখন বলছে, না, উনি তো আমাকে ঘরে রাখেননি, উনি আমাকে যাচাই করছেন। এই তো একটু আগে উনি আমাকে সন্দেহ করছিলেন আমি নাকি গ্রিল ফিশে গীতার কিছু মিশিয়ে দিয়েছি আর কি গীতার খাবারে, আর ওকে মারার চেষ্টা করছি, ওর বাচ্চাকে মারার চেষ্টা করছি। এই বলে প্রলয় যাতে তার কথা বিশ্বাস করে সেই জন্য বাবা বাবা বলে ডাকছে। অগ্নিজিৎ বাবু তখন সেখানে উপস্থিত হলে গিনি ওনাকে সব কথা বলে জিজ্ঞাসা করেন, বলুন তো আপনি আমাকে সন্দেহ করছিলেন কি না? অগ্নিজিৎ বাবু সেই মতো করে বলছেন যে হ্যাঁ, আমি গিনিকে সন্দেহ করেছি। এরপর গিনি প্রলয়কে বলছে, আপনি যেসব সন্দেহ করছেন না সেসব সিনেমা সিরিয়ালে হয়, বাস্তবে হয় না। এরপর অগ্নিজিৎ বাবুর হাতে কিছু ছবি দেখতে পেয়ে গিনি জিজ্ঞাসা করছে, এগুলো আপনি কি করবেন? তখন অগ্নিজিৎ বাবু বলছেন যে এগুলো গীতার ঘরে লাগাবেন। গিনি তখন সেই ছবিগুলো হাত থেকে কাড়িয়ে নিয়ে বলছে, দিন, আমি এগুলো লাগিয়ে দেবো। এরপরে গিনি প্ল্যান করছে যে ছবিগুলো লাগানোর জন্য সিঁড়ি আনাবে, আর সেই সিঁড়িতে গীতাকেই তুলে তারপরে সিঁড়ি থেকে একটা ধাক্কা মারবে, যাতে গীতা নিচে সজোরে পড়ে যায় আর বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। প্রলয়বাবু তখন গিনিকে কিছু ভাবতে দেখে বলে, মনে মনে কিছু ছক কষছ নিশ্চয়ই। গিনি তখন বলছে, বাবা দেখছেন তো, ছোটকা কিন্তু আমাকে আবার সন্দেহ করছে। প্রলয় বলছে, থানা থেকে ঘন ঘন ফোন করছে তোমাকে জেরা করবে বলে। গিনি বলছে, আমি তো থানাতে গেছিলাম, এফআইআর ছাড়া কি জেরা করা যায়? ঠিক সেই সময় গীতা সেখানে এসে পড়ে আর বলছে, সেসবের কোনো প্রয়োজন নেই। আমার দিদি যেমন আমার ক্ষতি করতে পারে না, আমি যেমন সেটা বিশ্বাস করি, তেমন ও কোনো অন্যায়ও করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এরপর গীতা তার দিদিকে বলছে, তুই একটু ভেতরে আসবি, দরকার আছে। গিনিও তখন নাটক করে বলে, তুই কিন্তু একদম কোনো কাজ করবি না, তুই এখন ঘরে যা, আমি আসছি। এরপর গীতা ওখান থেকে চলে গেলে অগ্নিজিৎ গীতাকে বলছে যে আজ থেকে গীতার বাচ্চার জন্ম নেওয়া অবধি তার সব দায়িত্ব আমার। গিনি বলছে এই কথাটা অগ্নিজিৎ বাবুকে, আর আপনারা কেউ এইসব মেয়েলি ব্যাপারে কিন্তু আসবেন না। এই বলে গীতার ঘরে চলে যায়। এরপর প্রলয় তার দাদাকে বলছে, তুমি কিন্তু সম্পর্কে রজ্জু ভাবছ। অগ্নিজিৎ বাবু এর মানে জানতে চাইলে বলছে যে এই মেয়েটা মানে গিনি একটা সাপ, যখন তখন কিন্তু ছোবল মারতে পারে। এই যে গীতার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এতে ওর হাত আছে, যতই ইনোসেন্ট সাজার চেষ্টা করুক না কেন। অগ্নিজিৎ বাবু তখন বলছেন, আমি ওকে প্রথমে যাচাই করে দেখেছিলাম, ভাবছিলাম ও মনে হয় আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু পরে দেখলাম না, এটা আমার ভুল ছিল। তো লজ্জা পেয়ে গিয়েছিলাম তখন, ও কি ভাবলো কে জানে, এমনটা ভাবছে। যাই হোক, আমি এখন একটু বাজারে যাচ্ছি, গীতাকে ডাক্তার যে মেডিসিনগুলো লিখে দিয়েছে ওগুলো আনার জন্যে। একটু হরিশঙ্কর দয়ালের সাথেও কথা বলবো, গীতা যাতে একটু কৃষ্ণ নাম হরিনাম শুনতে পারে। এইসব শুনলে দেখবি পজিটিভ বাচ্চা হবে। এই বলে চলে যান। এসব শুনে প্রলয় বলছে, সত্যি আমার বড়দা একেবারে শিশুর মতো হয়ে গেছে। গিনি এই বাড়িতে এমনি এমনি আসেনি, কিছু তো ও ঘটাবেই। এরপরে দেখা যাচ্ছে গিনি গীতার ঘরে সিঁড়িতে উঠেছে ছবিগুলো লাগাবে বলে, দেওয়ালে পিন গাচ্ছে, আর গীতা নিচ থেকে তাকে হেল্প করছে। এরপর গিনি পিন গাঁথতে গাঁথতে নিজের হাতের মধ্যে একটু হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ফেলেছে, আর গীতাকে দেখিয়ে ব্যথায় ছটপট করছে। গীতাও এরপর তার দিদির হাতে রক্ত দেখে তাকে ছবিগুলো লাগাতে আর বারণ করছে। গিনি বলছে, ছবিগুলো না লাগালে তোর শ্বশুরমশাই পুরো বাড়িটাকে মাথায় তুলবেন। গীতা এরপরে তার দিদির বারণ করা সত্ত্বেও কিন্তু সিঁড়ি দিয়ে উঠে পড়ে আর পেরেক গাঁথতে থাকে। এটাই তো গিনির প্ল্যান ছিল। এরপরে গীতা তার দিদির হাতে রক্ত বেরোচ্ছে দেখে ফার্স্ট এড করতে চায়। গিনি তখন মনে মনে ভাবছে যে এমনি রক্তটা মুছে দিয়ে ফার্স্ট এড করলে তো সবাই ডাউট করবে যে আমি আহত হয়েছি বলে গীতা উঠেছিল। এরপরে গীতা যদি সিঁড়ি থেকে স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে এটা সবাই অ্যাক্সিডেন্ট ভাববে, তাই ফার্স্ট এডটা সে পরে করে নেবে বলে। এরপরে গীতা পেরেক গাঁথাতে ব্যস্ত বুঝে সিঁড়িটাকে জোরে জোরে নাড়াতে থাকে গিনি,
আর গীতাও ব্যালেন্স না পেয়ে পিঠের ভরে উল্টে যায়। ঠিক সেই সময় স্বস্তিক এসে পড়ে আর গীতাকে দুহাতে ধরে ফেলে। গিনি গীতা বলে জোরে চিৎকার করে, শেষে স্বস্তিক গীতাকে ধরে ফেললে তার প্ল্যান ভেস্তে যাওয়ায় আফসোস করতে থাকে। এরপরে গিনি বাহানা করে বলছে গীতাকে, এতবার করে বললাম উঠিস না উঠিস না, দেখছিস তো তুই আমার কোনো কথাই শুনছিস না, না শুনে উঠে পড়লি। এরপর গিনির চিৎকার শুনে স্বস্তিকবাবু মানে অগ্নিজিৎবাবু, ছোটকা এরা সবাই ছুটে চলে আসে। স্বস্তিক তার বাবাকে বলছে যে উপর থেকে পড়ে গেছে গীতা। অগ্নিজিৎবাবু তো খুব চিন্তায় পড়ে যান, গীতাকে জিজ্ঞেস করতে থাকেন তুমি ঠিক আছো তো, তোমার বাচ্চা ঠিক আছে তো। ছোটকা এরপর গিনির দিকে আঙ্গুল দেখিয়ে বলে, বর্দা তোমাকে বলেছিলাম না আমি যে এই মেয়েটা গীতাকে সিঁড়িতে উঠিয়ে মানে কাজ করাচ্ছিল, এরপর ওই গীতার এরকম অবস্থা করেছে। আমি তোমাকে বাজি রেখে বলতে পারি বর্দা যে এই মেয়েটা গীতার বাচ্চা নষ্ট করতে চাইছে, গীতাকে শেষ করতে চাইছে, তারাও ওকে বাড়ি থেকে, কিন্তু তারাও। এটা শুনে গীতা অবাক হয়ে বলছে, ছোটকা কি বলছেন আপনি? গিনি বলছে, এসব আপনি কি বলছেন ছোটকা, এতটা সন্দেহ করছেন আমাকে, এতটা ঘৃণা? না আমি চলে যাব এখান থেকে। গীতা তখন শুনে বলছে, দিদির হাতে রক্ত দেখিয়ে অগ্নিজিৎবাবুকে বলছে যে পুরো ব্যাপারটা মানে বলে আর কি, যে এরকম এরকম ব্যাপার, হাতটা ব্যথা লেগেছিল তাই জন্য আমি উপরে উঠেছিলাম, আমাকে বারণও করছিল কিন্তু আমি শুনিনি। আর ছোটকাকে বলছে ও কিছু করেনি, আমি ব্যালেন্স হারিয়েছিলাম। ছোটকা এরপর গিনির উপর দোষ চাপালে গীতা বলছে আমি ওর সাথে এখানে ছিলাম, আমি পুরো ব্যাপারটা জানি। এরপর স্বস্তিককে বলছে আপনি কিছু করুন। স্বস্তিক বলছে থাক। গীতা যখন বলছে বুঝেই বলছে। গিনি এরপর বলছে না হবে না, এটা বলে বলছে এরপরে বাড়ির সবাইকে ডাকা হবে, আমাকে জেরা করা হবে, আবার আমাকে অপরাধী করা হবে। অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করব না, না আমি এখান থেকে চলে যাব, আমি থাকবো না। এরকম বাহানা করতে থাকে আর কাঁদতে থাকে। গীতা এরপর গিনিকে তার মাথা দিব্যি দিয়ে বলছে তুই কোথাও যাবি না। গিনি তখন গীতাকে জড়িয়ে ধরে বলছে, বোন আমি তো সন্তান নষ্ট করব বলতো, তুই তো নিজেই দেখলি আমি কি করব বল, আমার আঙুল থেকেও তো রক্ত বেরোচ্ছে। অগ্নিজিৎ এরপর গীতাকে বলছে তুমি আর কখনো রিস্ক নিও না, কিন্তু এইভাবে তুমি ওপরে উঠবে না কখনো। এরপর স্বস্তিককে ছবিগুলো উপরে টাঙিয়ে দিতে বলছে অগ্নিজিৎবাবু। প্রলয়ও কিন্তু মনে মনে বলছে যতই বলুন আমার মনে হয় এটা গিনির প্ল্যান, গিনি এরপর ফার্স্ট এড করতে যাচ্ছে। এমনটা বললে স্বস্তিক বলছে দাঁড়াও আমি দাদাকে ডাকছি। গিনি তখন বলছে লাভ নেই, ওর কিছু যায় আসে না, আমি মরি বা বাঁচি তাতে ওর বা এই পরিবারের কারোরই কিছু যায় আসে না। এরপর স্বস্তিকের মনে সন্দেহ হলে গীতাকে জিজ্ঞাসা করছে আচ্ছা গীতা তুমি স্লিপ করে পড়ে যাচ্ছিলে মই থেকে? গীতা তখন মাথায় সেটাই ক্লিক করছে আর ব্যাপারটা একবার মনে করে নিজেকে নিজেই প্রশ্ন করছে, স্লিপ করে পড়ে যাচ্ছিলাম নাকি মনে হলো মইটা ধরে কেউ ঝাঁকালো? না না দিদি এটা করতে পারে না, অসম্ভব, কিছুতেই না। আর যাই করুক আমার সন্তানের কোনো ক্ষতি ও কিছুতেই করবে না, এমনটা ভাবছে মনে মনে গীতা। দিকে গীতা দিদি মনে মনে বলছে তোর সন্তানকে ভূমিষ্ঠ হতে দেবো না, কিছুতেই না। ওদিকে বড়বাবু পরিশিকে ফোন করে বলছে যে কোনো খবর পেলেন? পরিশি বলছে না কোনো খবর পায়নি, তবে এইটুকু নিশ্চিত যে গীতার উপরে আবারও কোনো ঝড় উঠতে পারে, মানে কোনো ক্ষতি হতে পারে গীতার। ওরা গীতাকে মেরে ফেলার চেষ্টা করবে, ওরা গীতাকে নিজের পথ থেকে সরানোর চেষ্টা করবে, কারণ ওরা জানে যে গীতাকে যদি পথ থেকে না সরায় তাহলে ওরা এই কেসটা হেরে যাবে। তাই ওরা যেভাবে হোক গীতাকে মেরে ফেলার চেষ্টা করবে, ওরা গীতাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে। ঠিক চক্রঘুয়ের মধ্যে অভিমন্যুর যে অবস্থা হয়েছিল গীতার অবস্থা ওরা সেটাই করবে, এটা আমার মন বলছে। বড়বাবু বলছে আপনি ঠিক আছেন তো? বলে আমি ঠিক আছি, আমার কথা একদম ভাববেন না। তখন কিন্তু ওর ঘরে অলরেডি অধরা আর অধ্যায় চলে এসেছে, পরিশির কথা শুনছে। পরিশি বলছে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হবে না, আপনি ভাববেন না। বলছে আমি একদম ঠিক আছি। এরপর পরিশি কিছু বুঝতে পেরে ফোনটা রেখে দেয়, বুঝতে পারে ওর পাশে কেউ এসেছে। পরিশি বলছে কে এখানে? অধ্যায় বলছে তার মানে তুমি বড়বাবুকে সমস্ত রকমের খবর পাচার করো তাই তো? আপনারা এখানে কখন এসছেন? অধরা ইচ্ছে করে বলছে অনেকক্ষণ এসেছি। বলছে এসে দাঁড়িয়ে শুনছিলাম তোমার কীর্তি। অধরা বলছে কি বলো তো, এক্ষুনি আমি তোমাকে এখানে মেরে পুঁতে দিতে পারি। সেটা আমি করতে পারবো না, কারণ ঘন্টায় ঘন্টায় তোমার কাছে ফোন আসে, তো বড়বাবু তো আবার যাচাই করে দেখে না যে তুমি বেঁচে আছো নাকি টপকে গেছো, না হলে তোমার লাশ এখানে আমি ফেলে দিতাম আজকে। পরিশি ভয় পেয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে সঠিক সময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।